বন্দনা ঘড়ি যুব বিধানসভার নতুন সদস্যা শপথ গ্রহণ করছি যে আইনের উপস্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি চিরবিশ্বস্ত ও চির অনুগত থাকব এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। যে পদ আমি গ্রহণ করতে চলেছি তা কর্তব্যনিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে পালন করব। এখন শ্রদ্ধা জ্ঞাপন পর্ব। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বাগতা বসু ইহলোক ত্যাগ করেছেন। তার স্মৃতির উদ্দেশ্যে এই শোক প্রস্তাবটি আমি পাঠ করে শোনাচ্ছি। সঙ্গীত জগতের বিশিষ্ট শিল্পী স্বাগতা বসু পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে সুরের জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। এই বিধানসভা তার আত্মার শান্তি কামনা করে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানায়। এই শোক প্রস্তাবটি তার বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য মাননীয় সচিব মহাশয়কে অনুরোধ করছি। এরপর প্রয়াত শিল্পী সম্বন্ধে কিছু বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া এবং সভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে স্বর্গীয় শিল্পী সম্বন্ধে কিছু বলছি। অনন্য প্রতিভার অধিকারী এই শিল্পী শারীরিক নানা প্রতিবন্ধকতাকেও উপেক্ষা করে সারা জীবন ধরে করে গেছেন সুরের সাধনা। বাংলা, ওড়িয়া, অসমিয়া প্রভৃতি ভাষায় গানের ক্ষেত্রে ছিল তার অনায়াস বিচরণ। ওড়িয়া সরকারের গান গান্ধর্বী, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গীত সম্মান এবং বঙ্গবিভূষণ উপাধিতেও তিনি ভূষিত হন। তার প্রতি রইল আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম। ধন্যবাদ। এখন বিরোধী দলনেতা বিশিষ্ট শিল্পী স্বাগতা বসুর সম্বন্ধে কিছু বলবেন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। বিশিষ্ট শিল্পী স্বাগতা বসুর সঙ্গে আমার পারিবারিক যোগাযোগ ছিল। শুধুমাত্র সঙ্গীত শিল্পী নন, উনি ছিলেন অত্যন্ত মমতাময়ী এক নারী। ওনার মৃত্যুতে আমি গভীর শোকাহত। এখন প্রয়াত শিল্পী স্বাগতা বসুর আত্মার শান্তি কামনা করে এই সভায় 1 মিনিট নীরবতা পালন করা হবে। সময় শুরু হচ্ছে এখন। নীরবতা ভঙ্গ করা হলো। এরপর শুরু হবে প্রশ্ন উত্তর পর্ব। প্রথম প্রশ্নটি করবেন বিরোধী পক্ষের বিধায়ক কোয়েল চৌধুরী মহাশয়া। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়া।
মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমার প্রশ্ন। আমার বিধানসভার অন্তর্গত শাহচক এলাকাটি কৃষি প্রধান। এই এলাকায় সেচের জল পর্যাপ্ত নয়, কারণ এলাকার একমাত্র গভীর নলকূপ যেটি আছে সেটি সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না, বিশেষ করে গ্রীষ্মকালে। তাই নলকূপটি প্রয়োজন মতো জলের যোগান দিতে পারছে না। পর্যাপ্ত জলসেচ করতে এবং এলাকার ঘরে ঘরে যাতে বিদ্যুৎ সরবরাহের বিঘ্ন না ঘটে সেই ব্যাপারে মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে আবেদন করছি। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী সায়ন পল্লে মহাশয়। মাননীয় স্পিকার মহাশয়, মাননীয় সদস্যা যে প্রশ্নটি করেছেন তার উত্তরে জানাই যে পাওয়ার স্টেশন থেকে ওই এলাকায় বিদ্যুৎ দেয়া হয়, সেখানে প্রয়োজন মতন বিদ্যুৎ দেয়া হচ্ছে না, কারণ কেন্দ্র ঠিক মতন কয়লার যোগান দিতে পারছে না। এর জন্য কেন্দ্র দায়ী। কয়লার যোগান স্বাভাবিক হলে আমরা বিদ্যুতের যোগান স্বাভাবিক করতে পারবো। মাননীয় স্পিকার মহাশয়, ওনার তো দেখছি চিরকালই কেন্দ্রের ওপর দোষ চাপানো অভ্যাস। উনি কি খোঁজ খবর রাখেন না যে এটা কেন্দ্রের ব্যাপার? আরে আপনারা তো দেখছি কিছুই জানেন না, এটা কেন্দ্রের উপর নির্ভরশীল। সাইলেন্স, সাইলেন্স, চুপ করুন, চেঁচামেচি নয়। দ্বিতীয় প্রশ্নটি করবে বিরোধী পক্ষের বিধায়ক অয়ন যাসু মহাশয়। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। মাননীয় পূর্তমন্ত্রীর কাছে আমার প্রশ্ন। উদয়নারায়ণপুর বিধানসভা এলাকায় শাহচক থেকে আমতা পর্যন্ত যে পাকা রাস্তাটি 5 বছর আগে তৈরি হয়েছিল, বর্তমানে তার অবস্থা খুবই শোচনীয়। প্রায়শই সেখানে ছোট বড় নানা দুর্ঘটনা ঘটছে। ওই এলাকার ছাত্রছাত্রীদের খয়রা হাই স্কুলে যাতায়াত খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এলাকার মানুষজন এ ব্যাপারে ডেপুটেশনের মাধ্যমে তাদের দাবি জানিয়ে গেছে। পূর্ত দপ্তরকে আগেই জানানো হয়েছে। মাননীয় মন্ত্রী কি ভূমিকা গ্রহণ করছেন? মাননীয় পূর্তমন্ত্রী এ ব্যাপারে কি বলবেন? মাননীয় স্পিকার মহাশয়, মাননীয় সদস্যকে জানাই যে ইতিমধ্যে আমরা ই-টেন্ডার ডেকেছি। আপনারা জানেন ই-টেন্ডার প্রক্রিয়ায় অনেক স্বচ্ছতার সঙ্গে আমরা কাজ করছি। খুব তাড়াতাড়ি ই-টেন্ডার হয়ে গেলে রাস্তা সারানোর কাজ শুরু হবে। পরবর্তী প্রশ্নটি করবেন বিরোধী দলনেতা প্রতিম কোলে মহাশয়। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্ন আমার। উদয়নারায়ণপুর বিধানসভার অন্তর্গত খোসালপুর এলাকার মানুষজনের চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে 8 কিলোমিটার দূরে আমতা হাসপাতালে যেতে হয়। আমতা হাসপাতাল ছোটখাটো প্রয়োজনগুলো ছাড়া বাকি বেশিরভাগ রোগীকে উলুবেড়িয়া বা হাওড়া হাসপাতালে রেফার করে দেয়। এজন্য এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি মেনে আমি এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ার ব্যাপারে আগের প্রয়োজনীয় জমি সংগ্রহ করে রেখেছি। তা স্বাস্থ্য দপ্তরকেও জানিয়েছি। এই জমি আমি নিজেই সংগ্রহ করেছি, তবুও প্রজেক্টের আর্থিক অনুমোদন দেওয়া হচ্ছে না কেন? আমার এলাকার মানুষজনের কতদিন বঞ্চিত থাকবে? আমার এলাকার মানুষজনের জনপ্রতিনিধি হিসেবে এর জন্য আমাকে এক্ষুনি দিতে হবে। মাননীয় স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। স্বাস্থ্য দপ্তর আমারই হাতে। মাননীয় সদস্য যে প্রশ্ন করেছেন সে ব্যাপারে বলি। জমি সংগ্রহ করার ব্যাপারে কিছু ত্রুটি হয়ে গেছে, তাই আমরা প্রজেক্টের অনুমোদন দিতে পারছি না। আর হ্যাঁ, উনি আমাদের জমি নীতি জানেন, তবুও উনি ভুল পদ্ধতিতে জমি অধিগ্রহণ করছেন। তাই ওনাকে আবার জমি নীতি অনুযায়ী জমি অধিগ্রহণ করতে হবে, তবেই আমরা অনুমোদন দেব, নচেত নয়। কি আশ্চর্য! এখানে তো সঠিক জমি নীতি অনুযায়ী আমি জমি সংগ্রহ করেছি, তা সত্ত্বেও উনি এরকম কথা বলছেন কেন?
তাতে কি ওনাকে জোকার বলা যায় না? না, আপনি এরকম অসাংবিধানিক শব্দ ব্যবহার করতে পারেন না। প্লিজ আপনারা শান্ত হন। মনে রাখবেন, দি হাউস বিলংস টু দ্য অপোজিশন। ও, তাহলে আমি আর ওনাকে জোকার বলবো না। পরবর্তী প্রশ্নটি করবেন সরকার পক্ষের বিধায়ক দীপ হালদার মহাশয়। ধন্যবাদ স্পিকার মহাশয়। আমার বিধানসভার অন্তর্গত প্রত্যন্ত গ্রামীণ তপশিল অধ্যুষিত এলাকায় খয়রা হাই স্কুলটি অবস্থিত। এটি 60 বছর পূর্ণ করতে চলেছে। এর উপলক্ষে বিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে জানতে পারলাম যে এই স্কুলের অনেকগুলি ঘরে আশু মেরামতের প্রয়োজন। এছাড়াও মিড ডে মিল খাওয়ার ঘর না থাকায় ছাত্রছাত্রীরা মাঠে সিঁড়িতে যত্রতত্র বসে খাবার খায়, যা স্বাস্থ্যের পক্ষে খুবই হানিকারক। সব থেকে অসুবিধা হয় বর্ষাকালে। এছাড়াও অর্থ সমাপ্ত পাঁচিলটিও অর্থের অভাবে সম্পূর্ণ না হওয়ায় খেলার মাঠটি হয়ে উঠেছে গোচারণ ভূমি। তাই আমার এমএলএ তহবিল থেকে কিছু অর্থ প্রদান করেছি, যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তাই আমার শিক্ষামন্ত্রীর কাছে একান্ত অনুরোধ, যাতে করে ওই স্কুল উপযুক্ত অনুদান পায় তার দিকে একটু নজর দেবেন। ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী রাখি দোলে মহাশয়াকে এ ব্যাপারে বলার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার মহাশয়া, মাননীয় সদস্যকে জানাই যে ওই স্কুলের ওই অনুষ্ঠানে আমিও আমন্ত্রিত হয়েছি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ওই স্কুলকে প্রয়োজন মতো অনুদান দেওয়ার ব্যবস্থা আমি করব। এখন মুলতবি প্রস্তাব পর্ব। প্রস্তাব পেশ করবেন বিরোধী পক্ষের দলনেতা প্রতিম কোলে মহাশয়। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। হাওড়া ট্রেন লাইনে উদয়নারায়ণপুর গামী বাসের সঙ্গে আমতা লোকাল ট্রেনের সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত ও 30 জন মতো আহত হয়েছে। আহতদের নিকটবর্তী জম্মু স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে এলাকার মানুষজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আমি সবাই মুলতবি প্রস্তাব আনতে চাইছি। এই প্রস্তাব যারা সমর্থন করছেন তারা হাত তুলুন। উপযুক্ত সদস্য সংখ্যার অভাবে এই মুলতবি প্রস্তাবটি খারিজ করা হলো। এখন দৃষ্টি আকর্ষণী প্রস্তাব পর্ব। প্রস্তাব পেশ করবেন বিরোধী পক্ষের বিধায়ক অয়ন যাসু মহাশয়। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। আমার বিধানসভা এলাকায় অত্যাবশ্যকীয় খাদ্য বন্টন ব্যবস্থার বিষয়ে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব পেশ করছি। আমার এলাকায় অধিকাংশ মানুষজন দারিদ্র্য সীমার নিচে বাস করে। তাদের কাছে সরকার নিয়ন্ত্রিত মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়াটাই সরকারের একটি গুরু দায়িত্ব। কিন্তু বর্তমানে রেশনে গম একেবারেই বন্ধ, পরিবর্তে চাল দেওয়া হচ্ছে। এর ফলে ডায়াবেটিস আক্রান্ত মানুষজন, বয়স্ক মানুষরা পড়ছেন ঘোরতর বিপদে। খোলা বাজারে বেশি দামে আটা কেনার ক্ষমতা যাদের নেই, তারা যাতে আগের মতো রেশনে গম পায়, সেই জন্য খাদ্য বন্টন মন্ত্রীকে ব্যবস্থা নিতে অনুরোধ করছি। মাননীয় খাদ্য বন্টন দপ্তরের মন্ত্রী, আপনি বলুন। মাননীয় স্পিকার মহাশয়া, আমি স্বীকার করছি মাননীয় সদস্য যে অভিযোগ করেছেন তা সত্য, কিন্তু আমি নিরুপায়। গম উৎপাদন কম হওয়ায় এবং ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় চাহিদা মতো গম আমদানি হচ্ছে না, তাই সারা দেশেই গমের অভাব সৃষ্টি হয়েছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই গম দেওয়া শুরু হবে। এখন বেসরকারি বিল পেশ করার প্রস্তাব পর্ব। বিল পেশ করতে বলা হচ্ছে
মাননীয় বিধায়ক অয়ন যাসু মহাশয়কে। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখা আমাদের সকলেরই কর্তব্য, কিন্তু বর্তমানে মানবসৃষ্ট সস্তা ও সহজলভ্য প্লাস্টিক প্রকৃতিতে ডেকে আনছে বিপর্যয়। দৈনন্দিন জীবনে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এই প্লাস্টিক যে বিপদের সংকেত পেয়েও তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তাই আমি একটি বিল পেশ করার অনুমোদন প্রার্থনা করছি। বিলটি হলো প্লাস্টিক নিয়ন্ত্রণ বিল 2022। যেসব সদস্য বিল পেশের পক্ষে তারা উঠে দাঁড়ান। বসুন। যা সংখ্যা দেখছি তাতে প্রস্তাবটি গৃহীত হলো। মাননীয় বিধায়ক, আপনি বিলটি পেশ করুন। ধন্যবাদ। প্লাস্টিক নিয়ন্ত্রণ বিল 2022। বিলটির বিষয়সমূহ হলো: 1. কারখানায় 75 মাইক্রনের কম প্লাস্টিক উৎপাদন বন্ধ করা হবে। 2. প্লাস্টিক দ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিকগুলি তুলে ধরে জনসমক্ষে প্রচার চালাতে হবে। 3. স্কুল স্তর থেকেই ছাত্রছাত্রীদের সচেতন করা হবে। 4. এই নিয়ন্ত্রণ বিধি যথাযথ মেনে চলা হচ্ছে কিনা তা দেখার জন্য সরকারের পক্ষ থেকে অভিযান চালাতে হবে। এখন এই বিলটির ওপর আলোচনা হবে। প্রথমে মাননীয় বিধায়ক শ্রেয়া মালিক মহাশয়া। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। মাননীয় সদস্য, না সত্যি প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারে এখনই যদি লাগাম না দেওয়া হয় তার ফল আমাদেরই পেতে হবে। রোজগার ব্যবহারে পাতলা ক্যারি ব্যাগ মাটিতে মিশতে বহু বছর সময় লাগে, আর এর বেশিরভাগই শেষ গন্তব্য হলো সমুদ্র। ফলে সামুদ্রিক প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2010 সালে শীতল সমুদ্র সৈকতে পড়ে থাকতে দেখা যায় একটি তিমিকে, যার পাকস্থলীতে জমা হয়েছিল বহু প্লাস্টিক। এর ফলে মাছ, মানুষ, পশু, পাখি, সর্বোপরি গোটা পরিবেশ নষ্ট হতে বসেছে এই যথেচ্ছ প্লাস্টিক ব্যবহারের ফলে। তাই বিধায়ক যে প্রশ্নটি করেছেন সেটি এক যুগোপযোগী পদক্ষেপ। তবে আমি বিলটির দুটি সংশোধনী আনতে চাই। 1. 75 মাইক্রনের কম প্লাস্টিক উৎপাদক, বিক্রেতা ও ক্রেতাকে জরিমানা করা হবে। 2. যে কারখানায় শ্রমিকরা কাজ হারাবে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। এখন এই সংশোধনী দুটির ওপর ভোটাভুটি হবে। প্রথমে এর যে পক্ষে আছেন তারা উঠে দাঁড়ান। বসুন। যারা এর বিপক্ষে তারা উঠে দাঁড়ান। বসুন। দেখা যাচ্ছে যুব বিধানসভার বেশিরভাগ সদস্য এই সংশোধনী দুটির পক্ষে থাকায় সংশোধনী দুটি গৃহীত হলো। এরপর এই বিলটির ওপর ভোটাভুটি হবে। প্রথমে যারা এই বিলটির পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা বিলটির বিপক্ষে তারা না বলুন। না। দেখা গেল বিলটি ধ্বনি ভোটে পাশ হলো। এখন জিরো আওয়ার পর্ব। এই পর্বে প্রথমে আলোচনা করবেন বিরোধী পক্ষের বিধায়ক শুভঙ্কর ধপ মহাশয়। ধন্যবাদ স্পিকার মহাশয়া। আমার বিধানসভার অন্তর্গত আমতা থেকে রসপুর পর্যন্ত দামোদর নদীর বাঁধ ভাঙন তীব্র আঘাত ধারণ করেছে। বর্ষাকালে বাঁধে যেখানে যেখানে ধস নেমে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। এই বিষয়ে আমি গোটা সভাকে জানাচ্ছি এবং সংশ্লিষ্ট মন্ত্রীকে সতর্ক পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করছি। মাননীয় সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী আজকের সভায় না থাকায় এর উত্তর দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। মাননীয় বিরোধী এমএলএ যে প্রস্তাবটি
তাই কেন্দ্রের সাথেও যোগাযোগ করা হয়েছে। খুব শীঘ্রই বাঁধ মেরামত করে জনজীবন স্বাভাবিক করে তোলা হবে। ধন্যবাদ। মাননীয় স্পিকার মহাশয়, আমি কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। এবছর টমেটোর উৎপাদন অনেক বেশি হওয়ায় চাষিরা উপযুক্ত দাম পাচ্ছে না। পচনশীল সবজি মজুত করে রাখার উপযুক্ত হিমঘর না থাকায় সবজি মাঠে পড়ে নষ্ট হচ্ছে, গরু খাচ্ছে, নয়তো ফলের লাভবান হচ্ছে। এর জন্য সরকারকে বেশি সংখ্যায় হিমঘর স্থাপন করার ব্যাপারে আমি অনুরোধ করছি। মাননীয় স্পিকার মহাশয়া, আপনি অনুমতি দিলে এ প্রশ্নের উত্তরটা আমি দিতে পারি। হ্যাঁ, এর জন্য আপনাকে 2 মিনিট সময় ধার্য করা হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়া। আমরা সরকারে এসে আগের তুলনায় হিমঘরের সংখ্যা অনেক বাড়িয়েছি। সরকারি এবং বেসরকারি উদ্যোগে এখনো প্রায় 10টি হিমঘরের কাজ চলছে। প্রতিটি ব্লকে একটি করে হিমঘর গড়ার উদ্যোগ সরকার নিয়েছে। সবকটি হিমঘরের কাজ সম্পূর্ণ হলে খুব শীঘ্রই আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। এখন সরকারি বিল পেশ করার প্রস্তাব পর্ব। বিল পেশ করবেন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। রাজ্যের গরিব ও সাধারণ মানুষের উপযুক্ত চিকিৎসার জন্য স্বাস্থ্য বন্ধু বিল 2022 সভায় উত্থাপন করার জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, এর জন্য আপনাকে 2 মিনিট সময় ধার্য করা হলো। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। গত বিধানসভা ভোটে নির্বাচনী ইস্তাহারে আমরা সাধারণ মানুষের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা ঘোষণা করেছিলাম। তাদের মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো স্বাস্থ্য বন্ধু 2022। এই প্রকল্প বাস্তবায়িত হলে গরিব মানুষ খুবই উপকৃত হবে। প্রকল্পটি এরকম: 1. যাদের বাৎসরিক আয়ের ঊর্ধ্বসীমা 1,20,000 টাকা, তারা সরকারি বা বেসরকারি হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার পরিষেবা পাবে। 2. পরিবারের মহিলাদের নামে এই কার্ড করা হবে, কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরাও এর সুবিধা পাবে এবং এর জন্য বছরে প্রায় 2000 কোটি টাকা খরচ হবে এবং এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় বাজেট আমি পাস করতে চাই। ধন্যবাদ। যারা এই বাজেট পাশ করার পক্ষে তারা উঠে দাঁড়ান। বেশিরভাগ সদস্য এই বাজেটের পক্ষে থাকায় বাজেটটি পাশ হলো। এখন আলোচনা পর্ব। এই পর্বে প্রথমে আলোচনা করবেন বিরোধী পক্ষের বিধায়ক ত্রিয়াশা চক্রবর্তী মহাশয়া। ধন্যবাদ স্পিকার মহাশয়। বর্তমানে আমতা বাস টার্মিনাসে যানজট মানুষের নিত্য সঙ্গী। সারাদিনে শয় বাস অটো টেকার এই স্ট্যান্ডে যাওয়া আসা করে। সেই সঙ্গে বেড়েছে টোটোর দৌরাত্ম্য। প্রায় 12টি রুটের বাস ওখান থেকে ছাড়ে। স্কুল অফিস টাইমে প্রায়শই মানুষ জ্যামে আটকে ট্রেন ধরতে পারে না। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সময় স্কুলে পৌঁছাতে পারে না। অসুস্থ রোগীকে নিয়ে মানুষ হাসপাতালে যেতে পারে না। গাড়ির হর্নের শব্দে পাশে অবস্থিত বালিকা বিদ্যালয়টি পঠন পাঠনেও ক্ষতি হচ্ছে। বর্তমানে সরকার সবকিছু দেখেও কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন? এ বিষয়ে সরকার পক্ষের কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন। মাননীয় স্পিকার মহাশয়া, স্থানীয় বিধায়ক হিসেবে আমি এর উত্তর দিচ্ছি। ঘুমানোর কথা বলায় আমি ব্যথিত। স্থানীয় বিধায়ক বোধহয় জানেন না, ওই সংকীর্ণ জায়গা থেকে টার্মিনাসটিকে সরিয়ে কলাতলার এক প্রশস্ত জায়গায় স্থানান্তরিত করার চেষ্টা আমরা করেছিলাম, কিন্তু কিছু ব্যবসায়ীর অসহযোগিতায় এবং আইনি জটিলতায় সে কাজ এখনো আটকে আছে। তবে ওই এলাকা যাতে নো
থাকে সে বিষয়ে সমস্ত পদক্ষেপ আমরা গ্রহণ করছি। আর এই বাস স্ট্যান্ড কত বছর আগে স্থাপিত হয়েছিল, তখন কারা ছিল ক্ষমতায়, তাহলে দায়টা কার? মাননীয় স্পিকার মহাশয়, মাননীয় মন্ত্রী মিথ্যা কথা বলছে। এর জন্য আমরা নয়, ওনারাই দায়ী। সব কিছুতে দোষ দিয়ে আমাদের অভ্যাস, বড় বড় অভ্যাস, বাজে অভ্যাস, বড় বড় অভ্যাস। মাননীয় বিধায়ক, মিথ্যা শব্দটি এখানে বলা যায় না। আপনি যথেষ্ট উত্তেজিত হয়ে পড়ছেন। সেরকম হলে আপনাকে মার্শাল দিয়ে যুব বিধানসভা কক্ষের বাইরে বার করে দিতে হবে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি ক্ষমা চাইছি, আর এরকম হবে না। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, ওনাকে ছেড়ে দেওয়া হোক, উনি ক্ষমা চেয়েছেন। যেহেতু উনি ক্ষমা চেয়েছেন, তাই ওনাকে মাফ করে দেয়া হলো। মাননীয় স্পিকার মহাশয়, সরকার পক্ষ যেভাবে সরকার চালাচ্ছে তাতে আমরা অনাস্থা ব্যবস্থা বাঁধতে চাইছি, সরকার ভেঙে দিতে চাইছি। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা উঠে দাঁড়ান। উপযুক্ত সদস্য সংখ্যার অভাবে এই প্রস্তাবটি খারিজ করা হলো। আমাদের সময় অতিক্রান্ত, তাই যুব বিধানসভার সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে এই বাদল অধিবেশন আজকের মতো মুলতবি করা হলো।